ইতিহাস এমন একটা বিষয় যেটির প্রয়োজনীয়তা প্রতিটা জায়গায় আছে। তুমি পরবর্তীতে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় বসো, তুমি ডব্লিউবিসিএস, রেল, স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি বা যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তোমাকে অবশ্যই ইতিহাসটা জানতেই হবে। I will give you some information, actually detailed information about different facts of Indian history with study material. তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য, নোটস, স্টাডি ম্যাটেরিয়াল। আজ আমরা জানবো ভারতের সামগ্রিক ইতিহাস। অ্যাকচুয়ালি ইতিহাসের তিনটি ভাগ বা ইতিহাসকে তিনটি যুগে ভাগ করে আলোচনা করতে হয়। আমরা এখানেও যদি বলি ভারতের ইতিহাস, সে ভারতের ইতিহাসেরও দেখো তিনটি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বর্তমান ভারতের প্রাচীনতম সভ্যতা যেটি গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে। প্রায় ৯,০০০ বছর আগে ভারতের একটি সভ্যতা ছিল, যে সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। তারপরের কথা যদি আমরা বলি, তবে এমন একটা সভ্যতা যে সভ্যতায় মেয়েরা আজকের মতো, আজকের দিনে আমরা যেভাবে দেখি মেয়েরা লিপস্টিক ব্যবহার করে, ভ্যানিটি ব্যাগ ব্যবহার করে, চিরুনি ব্যবহার করে, সেইভাবেই মেয়েরা তখনকার দিনেও আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ব্যবহার করত। রাস্তাগুলো ছিল সোজা এবং চৌড়া, রাস্তার পাশে ছিল ডাস্টবিন, ম্যানহোল, ড্রেনেজ সিস্টেম। রাস্তা আলোকিত করার জন্য ব্যবহার করা হতো লাইট পোস্ট। হ্যাঁ, সেই সিন্ধু সভ্যতার কথা বলছি। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু সভ্যতা, যেখানে একটি সভ্যতার যাবতীয় বৈশিষ্ট্যগুলো দেখা দিয়েছিল। এখানে প্রধান কেন্দ্রগুলোর মধ্যে যদি বলি হরপ্পা, সেই হরপ্পাই পাওয়া গেছে শস্যাগার, মহেঞ্জোদারো যেখানে পাওয়া গেছে বৃহৎ স্নানাগার, লোথাল যেখানে পাওয়া গেছে জাহাজ ঘাটা। এর পরের সভ্যতার কথা যদি বলি, তবে বলতেই হয় আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে। ৩,০০০ বছর আগে ভারতে গড়ে উঠেছিল একটি গ্রামীণ সভ্যতা, যেখানে মানুষেরা লোহা, তামা, ঘোড়া ইত্যাদির ব্যবহার জানত। এই সময়ে ঋগ্বেদ রচিত হয়। বেদ আমরা জানি, বেদের ৪টি ভাগ: ঋক, সাম, যজু, অথর্ব। সেই ভারতের তথা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ এই সময়েই রচিত হয়েছিল। কোন সময়? আর্য সভ্যতা বা বৈদিক যুগের কথা বলছি। এরপরে ব্রাহ্মণ্য ধর্মের সর্বস্বতা, যাগযজ্ঞের বিলাসিতা এর প্রতিবাদে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে দেখা দেয় ভারতে এক প্রতিবাদী আন্দোলন, প্রতিবাদী ধর্ম আন্দোলন। এবং এর ফলে দেখা দেয় জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম প্রভৃতি কয়েকটি ধর্মের উত্থান ঘটে। জৈন ধর্ম যেটি প্রচার করেন মহাবীর, বৌদ্ধ ধর্ম যেটি প্রচার করেন গৌতম বুদ্ধ। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, এই খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ভারতবর্ষে ১৬টি মহাজনপদ বা কৃষি প্রধান অঞ্চল ছিল, এবং তাদের মধ্যে দেখা যেত বেশিরভাগ সময়ই দ্বন্দ্ব লেগে থাকত। এই ১৬০০ মহাজন পদের মধ্যে দ্বন্দ্বের ফলে দেখা যায় মগধ, যার বর্তমান অবস্থান বিহার, সেই মগধেই গড়ে ওঠে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশের মতো সাম্রাজ্য। হ্যাঁ, মৌর্য বংশ, যে বংশে এমন একজন শাসক ছিলেন যিনি শাসক হওয়ার সময় প্রায় ৯৯ জন তার ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন, এবং তারপরে দেখা যায় তিনি একটি যুদ্ধতে লিপ্ত হন। সাম্রাজ্যবাদের জন্য তিনি কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন, এবং সেই যুদ্ধে প্রায় ১,০০,০০০ মানুষ নিহত হন। এবং এই যুদ্ধের বিভীষিকা দেখে ওনার মনে, শাসকের মনে হয় যে এরপরে আর যুদ্ধ করা যাবে না। তাই দেখা যায় সেই যুদ্ধভেরী পরিণত হন ধর্মভেরীতে, এবং তিনি ধর্ম প্রচারে নিমগ্ন হয়ে যান। হ্যাঁ, কার কথা বলছি? আমরা আলোচনা করছি মৌর্য সম্রাট, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের, যিনি পরবর্তীতে তার পুত্র এবং কন্যাকে পর্যন্ত ধর্ম প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এত জনহিতকর কাজ করেছিলেন, সেই কারণে হয়ে উঠেছিলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট। তারপরে আসে শুঙ্গ বংশ, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, এবং পরবর্তীতে ভারতে দেখা যায় গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের কথা যদি বলি, এখানেও আমরা পাবো শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত প্রমুখ সম্রাট। এই
গুপ্ত সাম্রাজ্যেই এমন একজন শাসক ছিলেন যিনি উত্তর ভারতের 9 জন শাসককে পরাজিত করেছিলেন, দক্ষিণ ভারতের 12 জন শাসককে পরাজিত করেছিলেন। পরবর্তীতে বশ্যতা শিকারের বিনিময়ে বা গ্রহণ পরিমোক্ষ নীতির বিনিময়ে তাদের আবার রেহাই দিয়েছিলেন। হ্যাঁ, কার কথা বলছি? আমরা সমুদ্রগুপ্তের কথা বলছি। সেই সমুদ্রগুপ্ত যিনি সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। এরপরে আমরা পাই কনৌজ, যে কনৌজকে নিয়ে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট 3 শক্তির মধ্যে দীর্ঘ লড়াই হয়, যুদ্ধ চলে এবং সেটি ত্রিমুখী লড়াই নামে পরিচিত। এখান পর্যন্ত আমাদের ছিল প্রায় প্রাচীন যুগ। এরপরে দেখা যায় ভারতে মুসলিমদের আগমন। যখনই ভারতে মুসলিম আগমন ঘটে, অর্থাৎ 712 খ্রিস্টাব্দে 712 খ্রিস্টাব্দে যখন মুসলিমরা ভারতে আক্রমণ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতে যখন মুসলিম আক্রমণ ঘটে, তখন থেকে ভারতে মুসলিম যুগ তথা মধ্যযুগের সূচনা হয়। এবার যখনই আমরা ভারতের মধ্যযুগ আলোচনা করব, মধ্যযুগ আলোচনা করতে গেলে আমাদের দুটো পার্টে ভাগ করে আলোচনা করতে হবে। অ্যাকচুয়ালি ভারতের ইতিহাসের মধ্যযুগ মানে দুটো ভাগ রয়েছে, সুলতানি যুগ এবং মোঘল যুগ। সেই সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। তিনি ছিলেন দিল্লি সুলতানির প্রথম শাসক। এবং তারপরে দেখা যায় এমন একজন সিংহাসনে বসেন যিনি ছিলেন নারী, যিনি পুরুষদের মতোই পোশাক পরতেন, যুদ্ধ পরিচালনা করতেন। কার কথা বলছি? আমরা সুলতানা রাজিয়ার কথা বলছি, যিনি ছিলেন দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতানা। এবং দেখা যায় সুলতানি যুগে 5টি বংশ এবং 5টি বংশ সিংহাসনে বসে। দাস বংশ, যেটি কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন, দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এই সময়কালে, এই সুলতানি সময়কালে দেখা যায় ভারতে বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য এর নিদর্শন, বহু নির্মাণ ঘটে। যেমন দিল্লির বিখ্যাত কুতুব মিনার, আলাই দরওয়াজা, কুয়াতুল ইসলাম মসজিদ, আলিয়া মিনার, আলাউদ্দিন খলজির সমাধিক্ষেত্র, মসজিদ, বহু মাদ্রাসা এই সময় গড়ে ওঠে। এরপরে সালটা ছিল 1526 খ্রিস্টাব্দে বাইরে থেকে বাবর ভারত আক্রমণ করেন এবং বাবর এবং ভারতের দিল্লি সুলতানের শেষ সুলতান ইব্রাহিম লোদি, তাদের মধ্যে যে যুদ্ধটা হয় সেটি পানিপথের প্রথম যুদ্ধ। এবং পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে দেখা যায় বাবর জয়ী হন এবং এই যুদ্ধতেই তিনি ভারতে মুঘল যুগ বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে আমাদের প্রথমে মুঘল শাসকদের নাম মনে রাখতে হবে, এবং এই মুঘল শাসকদের নাম মনে রাখার জন্য একটা সিম্পল সূত্র আছে, একটা সাধারণ সূত্র, যেটির মাধ্যমে তোমরা সহজেই নামগুলো মনে রাখতে পারবে। বাবার হয়েছে আবার, জ্বর, সারিবে, ঔষধে। বাবার অর্থাৎ বাবর, হয়েছে অর্থাৎ হুমায়ুন, আবার অর্থাৎ আকবর, জ্বর অর্থাৎ জাহাঙ্গীর, সারিবে অর্থাৎ শাহজাহান, ঔষধে অর্থাৎ আওরঙ্গজেব। এইভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা ধাপে ধাপে নামগুলো মনে রাখতে পারি। এই মুঘল যুগেই ভারতে অনেকগুলো সুন্দর ভাস্কর্য স্থাপত্যের নিদর্শন আমরা পাই। এই মুঘল যুগেই ভারতে তৈরি হয়েছিল আগ্রা দুর্গ, ফতেপুর সিকরি, বুলন্দ দরওয়াজা, তাজমহল, দিল্লির লাল কেল্লা, ময়ূর সিংহাসন, 5 মহল, দিল্লির জামে মসজিদ, বিবিকা মকবরা প্রভৃতি প্রচুর নিদর্শন আমরা মুঘল যুগে পাই। মুঘল বংশের দুর্বল উত্তরাধিকারীদের জন্য পরবর্তীকালে দেখা দেয় আওরঙ্গজেবের পরবর্তীতে মুঘল সাম্রাজ্য আর বেশি দিন টিকেনি এবং এই সময় কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে যায় এবং দেখা দেয় ভারতের আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। বাংলা, হায়দ্রাবাদ, মহীশূর, অযোধ্যা প্রভৃতি স্থানে দেখা যায় আঞ্চলিক শক্তিগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। এতদূর গেল মধ্যযুগ। এরপর ভারতে শুরু হয় ইংরেজদের শাসন। যখনই ভারতে ইংরেজরা চলে আসে তখন থেকে ভারতে শুরু হয় মডার্ন এজ বা আধুনিক যুগ। অ্যাকচুয়ালি ইংল্যান্ডের একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু ভারতের মানুষের সিম্পলিসিটি দেখে, এখানকার এত প্রাচুর্য দেখে তাদের মনের আকাঙ্ক্ষা পরিবর্তন হয় এবং তাদের ইচ্ছের পরিবর্তিত হয়ে দেখা দেয় বণিকের মানদণ্ড
পরিণত হয় রাজদণ্ডে। এবং দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একের পর এক যুদ্ধ নীতির মাধ্যমে ইঙ্গো মহীশূর যুদ্ধের মাধ্যমে মহীশূর রাজ্য দখল, ইঙ্গো মারাঠা যুদ্ধের মাধ্যমে মারাঠা রাজ্য দখল, ইঙ্গো শিখ যুদ্ধের মাধ্যমে শিখ রাজ্য দখল। এছাড়াও আমরা কিছু নীতির কথা জানি, যেমন বলা যেতে পারে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক নীতি, লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি ইত্যাদি নীতির মাধ্যমে ভারতে সাম্রাজ্য বিস্তার করে। এবং এই যে ইংরেজদের শাসন নীতি, ভারতের সাম্রাজ্য বিস্তার, তার মূল উদ্দেশ্যই ছিল ভারতের টাকা পয়সা, ধন দৌলত সবকিছু রপ্তানি করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া। এই যে ভারতের অর্থনীতি বিদেশে চলে যাচ্ছে, তার বিনিময়ে ভারতবর্ষ কিছুই পাচ্ছে না, এটিকে অর্থনৈতিক ঐতিহাসিকগণ যথা সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলি দাদাভাই নৌরোজি তার পভার্টি ইন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে এই ঘটনাকে, ভারতের সম্পদ বেরিয়ে যাওয়াকে তিনি ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বলে ব্যাখ্যা করেছেন। এরপরে ইংরেজদের এই যে অপশাসন, এই অপশাসনের বিরুদ্ধে শুরু হয় ভারতের বিভিন্ন উপজাতি আদিবাসীদের মধ্যে বিদ্রোহ। আদিবাসী উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে আমরা জানি সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোলভিল মুন্ডা, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি বিদ্রোহ। এছাড়া যদি আমরা বলি ধর্মীয় আন্দোলন যেগুলো হয়েছিল, যেমন ফরাজি, ওয়াহাবি প্রভৃতি ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হলেও দেখা দেয় এটিও পরিণত হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এবং এরপরে দেখা দেয় সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ, যেটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতকে কাঁপিয়ে দিয়েছিল এবং দেখা দিয়েছিল মহারানী ভিক্টোরিয়া সরাসরি নিজের হাতে ভারতের শাসনভার তুলে নিয়েছিলেন। এরপর ভারতে দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কার্যের সুবিধার জন্য কিছু কেরানি তৈরি করতে চায় এবং সেই উদ্দেশ্যেই ভারতে কিছু পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয় ইংরেজ কোম্পানির তরফ থেকে। একইভাবে ভারতে দেখা দেয় বেশ কিছু মহাপুরুষের, যারা ভারতকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, স্যার সৈয়দ আহমেদ খান, জ্যোতিবা ফুলে, স্বামী বিবেকানন্দ, এরা কুসংস্কার মুক্ত তথা ভারতে শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এরপরে যদি আমরা আলোচনা করি, দেখা দিবে 19 শতক অর্থাৎ এই 1800 থেকে 1900 এই সময়ের মধ্যে প্রচুর সভা সমিতি গড়ে ওঠে। ভারতীয়রা ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব বুঝতে পারেন, তাই ডক্টর অনিল শীল এই 19 শতককে বলেছেন সভা সমিতির যুগ। এবং এই সময়ে যতগুলো সভা সমিতি গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে গেলে 1885 সালে ভারতে গড়ে ওঠে ভারতের জাতীয় কংগ্রেস। পরবর্তীতে দেখা দেয় এই ভারতের জাতীয় কংগ্রেস দুটো পার্টে ভাগ হয়ে যায়, নরমপন্থী এবং চরমপন্থী দুটো পার্টে ভাগ হয়ে যায়। এবং পরবর্তীতে আবার এই চরমপন্থীদের দ্বারাই যেমন নাম হিসাবে আমরা মনে রাখতে পারি ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বিনায়ক দামোদর সাভারকর, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং প্রমুখের চরমপন্থার ফলে, বিপ্লবী আন্দোলনের ফলে দেখা দেয় ভারতের স্বাধীনতা সংগ্রামে নবজোয়ার আসে এবং তাদের এই জোয়ারকে আলাদা মাত্রা এনে দেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী যিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের স্বাধীনতার আন্দোলনে এসে ঝাঁপিয়ে পড়েন। ভারতে মহাত্মা গান্ধী 3টি বড় বড় আন্দোলন করেছিলেন: অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। 1942 সাল মহাত্মা গান্ধী তখন বলেন, উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দিস অ্যাটেম্প। এবং শেষ পর্যন্ত এই সমস্ত আন্দোলনের ফলে, ত্যাগ বলিদান এর ফলে দেখা দেয় ইংরেজরা বুঝতে পারে যে তাদের ভারতে শাসনের মেয়াদ শেষ হয়ে এসেছে। তাই সালটা ছিল 1947 এবং 1947 সালে ইংরেজরা বাধ্য হয় ভারত ত্যাগ করতে। তবে যাওয়ার আগে ভারতকে তারা দুটি ভাগে ভাগ করে দিয়ে যায়, ভারতবর্ষ এবং পাকিস্তান। এই ছিল আমাদের আজকের ছোট্ট ক্লাসের মধ্যে সামগ্রিক ভারতের ইতিহাস তুলে ধরা। পরবর্তীতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ধাপে ধাপে ভারতের সম্পূর্ণ ইতিহাস পাবে। ধন্যবাদ।